১৩ বছর পার হলেও আজও সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ হয়নি। এখনও বিচারের অপেক্ষায় আছে পরিবার। এ পর্যন্ত তদন্ত প্রতিবেদন পিছিয়েছে শতাধিকবার, যদিও হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে টাস্কফোর্স। ২০১২ সালের এই দিনে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। সে সময় সে বাসায় ছিল তাদের একমাত্র সন্তান মেঘ। পুলিশ র্যাবের হাত ঘুরে বর্তমানে মামলার তদন্ত করছে পিবিআই। সবশেষ গেল ২৭ জানুয়ারি মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল, তবে ওই দিন প্রতিবেদন দাখিল করতে পারেনি পিবিআই। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদের দোসররা। রাজধানীর রাজারবাগে আইন ও মানবাধিকার নিয়ে এক কর্মশালায় এই মন্তব্য করেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। হুঁশিয়ারি দেন, যৌথ বাহিনীর চলমান অভিযানে কোনো ঢেল থাকবে না। এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ঠিকভাবে দায়িত্ব পালন করলে অবসান হবে মপতন্ত্রের। জানান, বিচার হবে ১.৫ দশকের গুম খুনের। কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে। দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। ফ্যাসিবাদ ও তাদের দোসর, দুষ্কৃতিকারী, নৈরাজ্য সৃষ্টিকারী এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। পিলখানা হত্যাকাণ্ডে নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবিতে শহীদ মিনারে চলছে মানববন্ধন। এ বিষয়ে আরও তথ্য জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, মানববন্ধনে কি বলছেন তারা? আসলে মানববন্ধন তো সকাল ৯টায় শুরু হয়েছে, ওটা একটু পরেই শুরু হয়েছে। এখানে কিন্তু বিডিআর সদস্য যারা রয়েছেন, যারা মুক্তি পেয়েছেন তারা রয়েছেন এবং তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এবং তারা কথা বলছেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একজন বিডিআর সদস্যের তার মেয়ে কথা বলছেন এবং কান্নাকাটি করছেন যে দীর্ঘদিন তার বাবা বছরের পর বছর কারাবন্দী অবস্থায় রয়েছেন এবং তিনি কোনোভাবেই জামিন পাচ্ছেন না এবং তিনি মুক্তি পাচ্ছেন না। এই কারণে তারা কিন্তু কান্নাকাটি করছেন এবং তারা চান যে নতুন যেহেতু সরকার এসেছে এবং এই সরকার বিডিআর সদস্যদেরকে মুক্তি দেবে এবং তাদের যে মামলা, এটি তারা বলছে যে এই মামলাটি হয়রানিমূলক এবং মিথ্যা মামলা, এই ধরনের কথা কিন্তু পরিবার জানাচ্ছে। তাদের অভিযোগ, তারা বলছে মামলাগুলো যেন প্রত্যাহার করা হয় এবং যারা বিডিআর সদস্য বন্দী রয়েছেন তাদেরকে যেন সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে চাকরিতে পুনর্বহাল করা হয়। তো এইভাবে কিন্তু এটি কিন্তু প্রথম নয়, এর আগেও কিন্তু তারা বেশ কয়েকবার তাদের কর্মসূচি ছিল, মানববন্ধন ছিল। আজকে কিন্তু তারা যেটি পালন করছে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে জাস্টিস ফর বিডিআর একটি গণসংহতি সমাবেশ মূলত তারা এখানে পালন করছে এবং এটি আরও বেশ কিছু সময় চলবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার তিনিও এখানে আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং এই বিষয়টি আসলে মাহিন সরকার কিন্তু দীর্ঘদিন যাবৎ এই বিডিআর সদস্যদের মুক্তির দাবি নিয়ে তিনি মুভমেন্ট চালাচ্ছেন। তিনি বেশ কিছুদিন প্রথমত ঢাকা মেডিকেলে একজন বিডিআর সদস্য অসুস্থ ছিলেন, সেখানে তিনি দেখতে গিয়েছিলেন। দেখতে গিয়ে কিন্তু তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি চান যে বিডিআরের যারা নির্দোষ এবং যাদেরকে মামলায় ফাঁসানো হয়েছে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় এবং সরকার এই বিষয়ে পদক্ষেপ নেয় এবং সেই বিষয়টি কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ তিনি করেছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন বলে আমরা জানতে পেরেছি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কাজী ফয়সাল। দেশের ৮৬% উদ্যোক্তাই মূলধন ঘাটতিতে ভুগছেন, আর ব্যাংক ঋণের সহায়তা পান না ১/৩ ব্যবসায়ী। অর্থনৈতিক শুমারির সবশেষ জরিপে উঠে এসেছে এমন তথ্য। মরার উপর খাড়ার ঘা নিরবিচ্ছিন্ন জ্বালানি সংকট, যাতে কর্মী ছাঁটাই, উৎপাদন কমে আসার ঘটনা ঘটছে অহরহ। ব্যবসার পরিবেশ স্থিতিশীল রাখতে সংকটকালীন সময়ে যথাযথ নীতি প্রণয়নের পরামর্শ বিশ্লেষকদের। রাকিব আল জাবেদের রিপোর্ট।
গেল 2 যুগে তিলে তিলে এই ছাপাখানা গড়ে তুলেছেন মহসিন মিয়া, যাতে কাজ করছেন 25 জনেরও বেশি শ্রমিক। ভরা মৌসুমে ব্যস্ত সময় কাটানোর কথা থাকলেও নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে বারবার বিঘ্নিত হচ্ছে উৎপাদন, ফলে বাড়ছে ব্যয়। তার উপর চলমান কঠিন পরিস্থিতিতে ব্যাংক থেকে পাননি ঋণ সহায়তাও। ঘর ভাড়া বাড়তেছে, বিদ্যুৎ বিল বাড়তেছে, স্টাফ বিল বাড়তেছে, অথচ আমাদের রেট আমরা ওইভাবে পাচ্ছি না। ব্যাংক ঋণটা হলো কি, ওই ছোট প্রতিষ্ঠান যারা আমাদের মতন, আমাদের ছোট প্রতিষ্ঠানগুলো আসলে সাপোর্ট পায় না। বাংলাদেশ অর্থনৈতিক শুমারির তথ্য অনুযায়ী মহসিন মিয়ার মতো এমন প্রতি 100 জন উদ্যোক্তার 86 জনই ভুগছেন মূলধন সংকটে, যাদের বড় একটা অংশ আবার ব্যাংক ঋণ থেকে বঞ্চিত হন চাহিদা মতো কাগজপত্র সরবরাহ করতে না পারায়। ফলে কঠিন হয়ে পড়ছে ব্যবসা পরিচালনা। সবটা মিলে উদ্যোক্তাদের যে স্পৃহা, সেই স্পৃহার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে প্রাতিষ্ঠানিক সহায়তা, অবকাঠামোগত সহায়তা, ব্যাংকিং সহায়তা, এগুলোর কিন্তু পুঁজির সহায়তা, সেগুলোতে অনেক ধরনের দুর্বলতা এখানে উঠে এসেছে। যে ধরনের সহায়তাগুলি পেলে তাদের পক্ষে এই ইউনিটগুলোকে লাভজনকভাবে চালানো সম্ভব ছিল, উৎপাদনশীলতা বৃদ্ধি করার সম্ভাবনা ছিল, সেক্ষেত্রে অনেক দুর্বলতা বেরিয়ে এসেছে। বলে অ্যাক্সেস টু ফাইন্যান্স, মানে আমার মূলধন লাগলে আমি যেন খানিকটা কর্য করতে পারি, সেটা বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু অনেক দিন ধরে, অনেক বছর ধরে কিন্তু একটি বড় একটি সমস্যা। বিবিএসের তথ্য বলছে নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের সংকট ভোগাচ্ছে দেশের 8% ব্যবসায়ীকে। জ্বালানি সংকটে খরচ বেড়েছে 9.5% উদ্যোক্তার। এছাড়া অবকাঠামো দুর্বলতার শিকার প্রতি 5 জনের একজন। অর্থনীতিবিদরা বলছেন এলডিসি উত্তরণের আগে এসব সমাধান করা না গেলে গতি হারাবে বিনিয়োগ বাণিজ্য। ডুয়াল গ্র্যাজুয়েশন, মধ্যমায়ের গ্র্যাজুয়েশন, আবার এলডিসি থেকে বেরিয়ে যাওয়া, এগুলো সব মিলে এই যেটা নাকি ইঙ্গিত দিচ্ছে এই জরিপ, সেটা কিন্তু আমাদেরকে চিন্তিত করা উচিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশের মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা 1,18,77,000, যার 70% গ্রামে। প্রায় 1 দশক পর হওয়া সমীক্ষায় দেশে নারী উদ্যোক্তা বা ইউনিট প্রধানের সংখ্যা কমে যাওয়াটাকে উদ্বেগজনক বলছেন বিশ্লেষকরা। তাই অর্থনীতির স্বার্থেই সামনের দিনগুলোতে কেবল শহর কেন্দ্রিক নয়, গ্রামে উদ্যোক্তা বাড়ানোর জন্য যথাযথ নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। ইউএনডিপি ও 18টি দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করছে ইসি। এ বিষয়ে আরো খবর জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, আজকের বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? তামাল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। যদিও এই নির্বাচনটি কখন এবং কোন সময়ে হবে, অথবা কোন মাসে হবে, অথবা কোন বছরে হবে, সেটি কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি। তবুও নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং একটি বিষয় যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এর আগে বলা হয়েছে যে যদি ডিসেম্বরে নির্বাচন করতে হয়, তাহলে তাদের প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি অক্টোবরের মধ্যেই সম্পন্ন করতে হবে। মূলত এমন একটি ধারণা থেকে তারা এই প্রস্তুতি সম্পন্ন করছে। একটি বিষয় যে আজকে কিছুক্ষণ আগে এই বৈঠকটি শুরু হয়েছে, যেখানে রয়েছে ইউএনডিপি সহ বাংলাদেশের উন্নয়ন সহযোগী যারা রয়েছে, যে দেশগুলো রয়েছে, তাদের সেসব দেশের রাষ্ট্রদূত বা তাদের প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন। এবং আমরা জানতে পেরেছি যে ইউএনডিপি সহ মোট 18টি দেশের প্রতিনিধিরা, রাষ্ট্রদূতরা এখানে উপস্থিত থাকবেন। এর মধ্যে রয়েছে কানাডা, যুক্তরাজ্য, চীন, জাপান, কোরিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেন সহ অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ তার প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন। এবং একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। মূলত এই বৈঠকে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি বা কী ধরনের তারা সহযোগিতা চায়, সেটি মূলত এখানে উপস্থাপন করা হবে এবং নির্বাচনের বিষয়ে তাদেরকে একটি ব্রিফিং করা হবে। এবং এই বৈঠক শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বৈঠকের যে আলাপ আলোচনা হলো, সেই বিষয়টি নিয়ে আমাদের জানানো হবে। তো সেটি জানা মাত্রই তমাল আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানিয়ে দেব। তমাল, প্রিন্স, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আশিকিন প্রিন্স। ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির সাথে বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে লক্ষ্যে এ মাসেই ঘোষিত হতে পারে নির্বাচনী রোডম্যাপ।
বৈঠক শেষে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তার আগে স্থানীয় সরকার নির্বাচনে একমত নয় বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সোমবার সন্ধ্যা ৬টা থেকে প্রায় ১.৫ ঘন্টা বৈঠক করে বিএনপি। উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। আলোচনা শেষে মির্জা ফখরুল ইসলাম জানান, ডিসেম্বরে নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। তার আগে স্থানীয় সরকার নির্বাচনে একমত নয় বিএনপি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনও বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সবার সাথে আলোচনা করেই ভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জানান, অপারেশন ডেভিল হান্টে নিরাপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক সরকার। সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেননি। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন, তারা কি চায় সেটার উপরেই মূলত এটা ডিপেন্ড করবে। এ মাসের মাঝামাঝিতেই নির্বাচনী রোডম্যাপের ঘোষণা নিয়ে বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠকে আলোচনা হয়। এটা ওনারা ঠিক করবেন, তবে ওনারা সম্ভব 15 তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। ধন্যবাদ। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। অমর একুশে বইমেলার একটি স্টলে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার দপ্তর বলছে, এ ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশের নাগরিকদের অধিকার এবং দেশের আইন দুটোর প্রতি অবজ্ঞা প্রদর্শন। গেল সোমবার সন্ধ্যায় ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের কবিতার বই বিক্রির অভিযোগে একদল ব্যক্তি সব্যসাচী প্রকাশনীর উপর চড়াও হয়। এ নিয়ে মেলা প্রাঙ্গণে উত্তেজনা তৈরি হলে ওই স্টলটি বন্ধ রাখা হয়। এরপর পুলিশ ওই প্রকাশককে নিরাপত্তা হেফাজতে নেওয়ার কথা জানায়। পরে অন্তর্বর্তী সরকার প্রধানের দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, বইমেলায় ওই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে। পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। জোরদার করতে বলা হয়েছে মেলার নিরাপত্তা।